এই যে এত আন্দোলন হয়, এই আন্দোলনগুলোকে থামানোর কি কোনো রাস্তা নাই? অবশ্যই আছে। এটাকে সিস্টেমেটিক্যালি কন্ট্রোল করলে প্রথম থেকেই আন্দোলনগুলোকে কন্ট্রোল করা যেত। অবশ্য দু একটা আন্দোলন বাদে যেগুলোর পেছনে পতিত দূষররা ছিল, বাদ বাকিগুলোর ম্যাক্সিমামকেই কিন্তু সরকার খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হ্যান্ডেল করতে পারত। এই যে ব্যর্থতা হ্যান্ডেল করতে পারেনি, এটা কার, কোন ডিপার্টমেন্টের? চলুন বিষয়টা নিয়ে আমরা কথা বলি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে এক এক করে অনেক আন্দোলন হয়েছে। এসব আন্দোলনের মধ্যে অধিকাংশই ছিল যৌক্তিক। প্রথম দিকের কিছু আন্দোলন ছিল খুবই অযৌক্তিক এবং এর পিছনে ছিল গত পতিত সরকারের ধূসররা বা আওয়ামীপন্থীরা, যুবলীগ, ছাত্রলীগ, তারা। কিন্তু এই যে যৌক্তিক আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোকে তেমন একটা পাত্তা দেওয়া হচ্ছে না এই গভর্নমেন্টের পক্ষ থেকে। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করছি গভীর উদ্বেগের সাথে। যতক্ষণ পর্যন্ত এটা এক্সট্রিম লেভেলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপদেষ্টারা বলেন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন অথবা সংশ্লিষ্ট বিভাগ বলেন, তারা কিন্তু এটাকে আমলে আনছে না। এতে করে কি হচ্ছে? এতে করে আন্দোলনকারীরা দিনের পর দিন রাস্তার মধ্যে থাকছে এবং দুটা স্পট ঢাকা শহরের অত্যন্ত নাজুক। একটা হচ্ছে শাহবাগ এবং অন্যটা হচ্ছে ৭ রাস্তা মোড়। আপনারা জানেন এই দুইটা জায়গায় যদি আন্দোলন নিয়ে বসে যায় তাহলে হাজার হাজার মানুষ সারা ঢাকা শহরের মধ্যে বন্দী হয়ে পড়ে, আমাদের চলাচল ব্যবস্থাটা অকার্যকর হয়ে যায়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কাজে, এর মধ্যে রুগী আছে, এর মধ্যে জরুরি সেবা আছে, বিভিন্ন বিষয় আছে যেগুলি ভেরি সেন্সিটিভ, এগুলি কিন্তু আটকে যায়। এতে করে আমাদের কি হচ্ছে, দিন দিন আমাদের যে এই একটা প্রবলেম ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে অদ্য পর্যন্ত এটা কিন্তু সলভ হয়নি। কেন সলভ হয়নি? এটা হয়তো একটা কারণ হতে পারে, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের ম্যাক্সিমাম উপদেষ্টারা তারা তাদের স্ব জায়গায় খুবই সাকসেসফুল ছিলেন, অনেস্ট ছিলেন, কিন্তু এখানে যেখানে এসে বসেছেন এখানে কি তারা সফল? আমরা বলতে পারি আসলে তারা সফল নয়। রাজনৈতিক দূরদর্শিতা হোক কিংবা সাহসের অভাব হোক, কারণ এই চেয়ারগুলিটি হচ্ছে পলিটিক্যাল চেয়ার। এখানে বসে নিজেকে সিদ্ধান্ত নিতে হয় এবং সংশ্লিষ্ট বিভাগকে বলতে হয় যে এই কাজটা করো, কিন্তু তারা কিন্তু সেভাবে করতে পারছে না। তারা রুটিন মাফিক কিছু কাজ হয়তো করছে, কিন্তু জনগণ তো এই রুটিন মাফিক কাজ দিয়ে সারা দেশের জনগণ কিন্তু একটা ভালো চলবে এরকমটা প্রত্যাশা করা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম দিক দিয়ে খারাপ পারফরমেন্স করলেও এখন এসে অনেকটা ভালো করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা অনেকটা তাদের কনফিডেন্সে নিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, এই যে এদেরকে লাঠি সুটা দিয়ে যদি পুলিশ আঘাত করে তাহলে সারা দেশের মানুষ বলবে যে আগের সরকারই তো ভালো ছিল, অথবা আগের সরকারের মতোই তো ঘটনাটা হয়ে যাচ্ছে। এতে করে কি হবে? ইন্টারিম গভর্নমেন্টের যে একটা ইমেজ আছে সেই ইমেজটা ক্ষুণ্ণ হবে এবং নতুন স্বাধীনতায় আমরা যে বলছি যে আমরা কাউকে আঘাত করব না, কারো অধিকার ক্ষুণ্ণ করব না, সেই বিষয়টা আর থাকে না। আপনাদের ভালো করে জানা আছে আপনারা দোষবেন তাদেরকে যে গত 16 বছর কেন তারা আন্দোলন নিয়ে সামনে আসেনি। তারা এই জন্যই আসেনি, তারা জানতো যে তাদের আন্দোলনগুলি হালে তারা পানি পাবে না, তাদেরকে দমন করা হবে। কিন্তু এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে বিধায়ী তো তারা আন্দোলন নিয়ে আসে। এই মাদ্রাসার শিক্ষকরা তারা আন্দোলন করছে। সারা দেশের এত হাজার হাজার আপনার প্রাইমারি স্কুলকে যদি আপনার রেজিস্ট্রেশনভুক্ত করতে পারেন, কেন 9,000 এই মাদ্রাসাকে আপনারা করতে পারেন না? কেন এখানে ইসলাম শিক্ষা দেওয়া হয় এই জন্য? এটা কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ এডুকেশন। আপনারা জানেন যে আমাদের সারা দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষার অগণিত স্টুডেন্ট রয়েছে, অথবা একটা গুড পার্সন রয়েছে। তাদের শিক্ষা কি শিক্ষা নয়? তারা তো এই লাইনে গিয়ে শিক্ষা শেষ করে তারা জীবন ব্যবস্থায় ফিরে যায়। আপনাদেরকে বলতে চাই, এই ব্যর্থতার জন্য প্রথম হচ্ছে উপদেষ্টা, তারপর হচ্ছে তার সংশ্লিষ্ট বিভাগ। সংশ্লিষ্ট বিভাগগুলি যে কাজগুলি করছে তারা কিন্তু জেনে বুঝেই এই বিষয়গুলিকে হ্যান্ডেল করার জন্য উপদেষ্টাদেরকে ভালোভাবে সহযোগিতা করছে না, পরামর্শ দিচ্ছে না, অথবা তারা লুক আফটার করছে না। তারা দিনের পর দিন ইগনোর করে
যখন একটা আন্দোলন এক্সট্রিম পজিশনে যায় তখন গিয়ে তারা যমুনাতে ডেকে নেয়, অথবা তারা এই বিষয়টাকে আমলে নেই। কেন এরকমটা করতে হবে? ইতিমধ্যে তো জনগণের 1 মাস 15 দিন দুর্ভোগ হয়ে গেল, আরেক আন্দোলন আরও সামনে এসে দাঁড়ায়, অথবা আরও 5টা আন্দোলন পিছিয়ে পিছিয়ে সামনে এসে দাঁড়ায়। এই অবস্থাটা চলতে পারে না। সরকারের উচিত এই আন্দোলনকারীদের জন্য সুন্দর একটা সিস্টেম বা ব্যবস্থা গ্রহণ করা। একটা কমিটি করে দিতে পারেন, যে কমিটির মধ্যে সমস্ত আন্দোলনকারীরা তাদের অনলাইনের মাধ্যমে তাদের দাবি দাবা পেশ করবে, এবং ওই কমিটি তাদেরকে একটা সময় দিবে, তারপর তারা এসে কমিটির সাথে বসে তাদের দাবি দাবা মৌখিকভাবে শুনে তাদেরকে আশ্বস্ত করবে, এবং পরবর্তীতে যেগুলি ব্যবস্থা নেওয়া দরকার সেগুলির ব্যবস্থা নেবে। এরকম করে যদি হতো তাহলে কিন্তু আন্দোলনটা অনেকটা কন্ট্রোল করা যেত। আমাদের মাননীয় ইন্টারিম প্রধান, ওনার অনেক কাজকর্ম রয়েছে, কিন্তু তারপরেও এই বিষয়টা কিন্তু ওনার গভর্নমেন্টকে বিব্রত করছে। এই বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ উনি যদি পেতেন, তাহলে মেজর যে 2টা ইস্যু আছে সারা দেশে, একটা হচ্ছে আন্দোলন আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারফরমেন্স বা আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রক ট্যাকেল দিয়েছে, এইটাকে কিন্তু ওইভাবে ট্যাকেল দেওয়া হচ্ছে না। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অতি সত্বর একটা কমিটি গঠন করে দিবেন, এবং এই কমিটিতে জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য তারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় তারা ব্যাপকভাবে প্রচার করবেন। যার যা দাবি আছে আপনারা ওই দাবিগুলি আপনারা অনলাইনে সাবমিট করুন, এবং আপনারা যারা হেড রয়েছেন আন্দোলনের, আপনারা সর্বোচ্চ 4 জন বা 5 জন বা 10 জন আপনারা এসে যমুনাতে হোক বা যে কোনো জায়গায় হোক এই কমিটির সাথে এসে দেখা করবেন। এইভাবে কিন্তু এই আন্দোলনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। সুপ্রিয় দর্শক, আমাদের এই দেশ স্থিতিশীল থাকুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই আন্দোলন, এই 2টা জায়গা যদি স্থিতিশীল হয়ে যায়, সারা দেশ কিন্তু সুন্দর, অত্যন্ত ভালো পারফরমেন্স করছে। আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে, আমাদের অর্থনীতি $30 বিলিয়ন উপরে পৌঁছেছে। এতে করে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আস্তে আস্তে আরও ভালো একটা জায়গায় যাবে। আর বাদবাকি আপনারা যা শোনেন বাণিজ্য সম্পর্কে, যে এমুক জায়গায় স্থবির হয়ে গেছে, এমুক জায়গায় পারফরমেন্স হচ্ছে না, এমুক জায়গায় আমাদের ভালোভাবে এই ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এগুলি আসলে অপপ্রচার। এগুলিকে কি করা যাবে না, নট টু হিট, মানে কান দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আমরা সরকারের সাথে আছি, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই দেশটাকে গঠন করি। সমস্ত দল ইন্টারিম গভর্নমেন্টকে পরামর্শ দিক, এটাই আমরা চাই। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।